পরের দিন সকালে পর্দার ফিনফিনে কাপড় ভেদ করে রোদের আলো এসে ঠিকরে পড়ে মালার মুখে। আস্তে আস্তে চোখ খুলে সে। অজান্তেই মৃদু হাসি খেলে গেল তার ঠোঁটে। সেটাও আগের রাতের কথা ভেবে। সে বিছানার চারপাশে হাত বুলিয়ে দেখে প্রিহান নেই, সে ভাবে প্রিহান হয়তো তার কাজে বেরিয়ে গেছে। কিন্তু আসলে প্রিহান হলে বসে অপেক্ষা করছিল তার জন্য। আর তার হাতে ছিল কিছু পেপারস। মালা তার দিকে এগিয়ে গেল। যেতেই প্রিহান জিজ্ঞেস করল, তোমার ঘুম ভাঙল ড্রাগনফ্লাই স? হ্যাঁ, ডাকেননি কেন আমায়? তোমার ঘুমটা নষ্ট করতে চাইনি মাই ড্রাগনফ্লাই স। এই আপনি আমাকে হঠাৎ এই অদ্ভুত নামে ডাকবেন না তো? ভালো লাগে না আমার। আসলেই তোমার ভালো লাগেনি? না, ড্রাগনফ্লাই স মানে হলো ফড়িং। আপনি আমাকে ফড়িং ডাকছেন এক্সাক্টলি কি ভেবে? কোমরে হাত দিয়ে বলল মালা। আরে পুরো শুনবে তো নাকি? ঠিক আছে বলুন। আমি না, ছোটবেলায় খুব চেষ্টা করতাম ফড়িং ধরার জন্য। কত ছুটেছি ফড়িংয়ের পিছনে। ধরতে পারি না, সে নিয়ে আমার খুব মন খারাপ ছিল। একদিন অনেক বেশি চেষ্টা করি কিন্তু আমি ব্যর্থ হয়। তখন আমি কষ্ট পেয়ে, উদাস হয়ে বসেছিলাম। ঠিক তখনই একটা ফড়িং আমার হাতে এসে বসে। তুমি বিশ্বাস করবে না মালা, আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম সেদিন। কারণ আমার মনে হয়েছিল অনেক কষ্টের পর ফড়িংটি আমার কষ্ট বুঝেছিল, তাই সে নিজেই আমাকে ধরা দিয়েছে। তোমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই। তোমাকে ধরতে গেলেই ফড়িং এর মতো লাফিয়ে লাফিয়ে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে, কিন্তু দেখো এখন তুমি আমাকে ঠিকই ধরা দিয়েছ, ঠিক ফড়িং এর মতো। তাই তুমি আমার ফড়িং, মাই ড্রাগনফ্লাই স। ইন্টারেস্টিং তো। মালা, তোমার জন্য একটা ড্রেস কিনেছি। এই প্রথমবার মেয়েদের ড্রেস কিনলাম। এর আগে কখনোই মেয়েদের জন্য ড্রেস কিনিনি। বিছানায় রাখা আছে, ওটা পরে আমাকে দেখাও তো। আর পছন্দ হয়েছে কিনা সেটাও বলো। আচ্ছা, তুমি রেডি হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মালা ড্রেস বের করে দেখল এটা ভীষণ সুন্দর একটা ড্রেস। জামাটার অনেক রাউন্ড, খুব সুন্দর চুড়িদারটা। এটা পেঁয়াজ কালারের মধ্যে হলুদ কাজ করা। সাথে হলুদ উড়োনা, চুমকি আর পায়ের বসানো পুরো উড়োনায়। ওর ভীষণ পছন্দ না হলেও ড্রেসটা নজর কাড়া। ও ফ্রেশ হয়ে ওটা পরে নিল। বাইরে বেরোতে গিয়ে উড়োনা লম্বা হওয়ায় তাতে পা লেগে পড়ে গেল ধপাস করে। কারোর পড়ার শব্দ শুনে প্রিহান ছুটে এলো। আরে পরলে কি করে? আসলে উড়োনাটা ভীষণ লম্বা। তাছাড়া এরকম ড্রেস আগে পরিনি। তাই অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এটা পরতে হবে না তাহলে। আসলে আমি তো জানতাম না এরকম ড্রেসে তুমি কমফোর্ট না। আরে না, আমি এটা পরেই থাকবো। আপনার দেওয়া আমাকে প্রথম উপহার এটা, তাই পরবই আমি। ঠিক আছে, হাঁটতে পারবে? চেষ্টা করছি। মালা উঠে হাঁটার চেষ্টা করেও পারল না। তা দেখে প্রিহান ওকে কোলে তুলে নিল। কোলে উঠার পর মালা বলল, আমি খুব বোরিং ফিল করছি আপনার কোলে উঠে। চুপ না থেকে কিছু বলুন। এই প্রথমবার শুনলাম স্বামীর কোলে উঠে কেউ বোরিং ফিল করে, আনো রোমান্টিক মাইয়া। প্রিহান হতাশার শ্বাস ফেলে বলল, ধুরু মিয়া, গান বা কবিতা, যা কিছু মাথায় আসছে বলুন তো। মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না। আচ্ছা চেষ্টা করছি। ফড়িং তুমি ফরফরিয়ে, উড়ো কোন অজানায়। দুষ্ট বালক অবাক হয়ে তোমার দিকে তাকায়, মুগ্ধ হয়ে ধরতে তোমায়। ছুটে তোমার পিছে, ক্লান্ত হয়ে দুপুর বেলা, বসে গাছের নিচে। সর পায়ে বসো তুমি, পাখা মেলে উড়ো, স্বাধীনতা পেয়ে তুমি। ইচ্ছে মতো ঘুরো, আমার সখীর প্রিয় তুমি, ছোট বেলার সাথী। সখীর সাথে মিলে আমি, ফুলের মালা গাঁথি, তোমার লেজে সুতা বেঁধে। ছোট্ট মেয়ে খেলে, পুকুর পাড়ে ঝিঙে ফুলে, বসো পাখা মেলে। ঘাসের ডগায় দেখলে তোমায়, শৈশব পড়ে মনে, হলুদ পরি সেজে তুমি। উড়ো আকাশ পানে, ফড়িং ছাড়া আর কিছুই মাথায় আসলো না? হে এই মুহূর্তে তো না। মালা মুচকি হেসে বলল, দারুণ কিন্তু কবিতাটা। যদিও ছন্দকে ইচ্ছে মাঝে। এখন আমি এই মুহূর্তে এর থেকে ভালো কবিতা মনে করতে পারছি না। বাইরের লোকে আপনাকে যে রকম বলে আপনি তো একদমই সেরকম নন দেখছি। তাই, তাহলে শুনি কি মনে করা হয় আমার ব্যাপারে? এই যে আপনি নাকি খুব রাগী, হাসতে জানেন না, গম্ভীর হয়ে থাকেন, কথা বলতে জেনেও বোবা হয়ে থাকেন, সবাইকে ধমকের উপরে রাখেন। এখন তো দেখছি খুব কেয়ারিং হাজবেন্ড আর হাসি খুশি, মানে পুরোই আলাদা একজন মানুষ। বাইরের জগতের জন্য এই রূপটাই ঠিক আছে। কিন্তু তোমার কাছে আমি শুধুই প্রিহান হয়ে থাকব। তোমার কাছে সবকিছুই উল্টো হবে, ঠিক যেমনটা আমি আমার মনের ভেতর থেকে। একটা কথা বলে রাখি এবং এটা মনে রাখবে, যাই হয়ে যাক না কেন আমাকে কখনোই মিথ্যা কথা বলবে না। আমি কখনোই মিথ্যা মেনে নিতে পারি না।
মিথ্যা বা অন্যায় আমার রক্তের চাপের কারণ। যদি কোনো দিন দেখি তুমি এরকম কিছু করেছ, আমি কিন্তু সারা জীবন তোমাকে ক্ষমা করব না। মালা কোনো রকমে বলল, আমিও তো খানিকটা সেরকমই। প্রিহান গাড়ির কাছে গিয়ে এক হাতে গাড়ি খুলল খুব কষ্টে, তারপর আস্তে আস্তে মালাকে গাড়িতে বসালো সে। নামানোর সময় তার ঠান্ডা নাক মালার গালে স্পর্শ হলো। কেমন একটা ফিলিং হয় এতে মালার। মনের দিক থেকে যে প্রিহান কতটা উদার এটা সে প্রথম রাতেই উপলব্ধি করতে পেরেছে, কিন্তু তবুও তার মনে ভালোবাসার উপস্থিতি টের পায়নি প্রিহানের জন্য। এটা কি আদৌ পারবে সে? মালার কথা মতো ওরা জনেই আগে মালার বাসায় পৌঁছালো। ওদের একসঙ্গে দেখে রাশেদা আর আনিস সাহেব দুইজনে হতভম্ব। মালা স্বাভাবিকভাবেই দরজা থেকে ভেতরে গেল। প্রিহান ওর পিছনে পিছনে প্রবেশ করল। হঠাৎ মালার সঙ্গে প্রিহান হাওলাদারকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। গহীন, পুতুল সহ সবাই একটু মনে করার চেষ্টা করল প্রিহানকে কোথায় দেখেছে। মনে পড়তেই মালার বাবা আনিস সাহেব জিজ্ঞেস করলেন, মালা, এই ছেলেটা তো সেদিনের সেই ছেলেটা তাই না, যাকে হসপিটালে দেখেছিলাম? ও তোমার সাথে কি করছে? না মানে ছেলেটা আসতেই পারে, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদাই মনে হচ্ছে। মালা বেশি ভনিতা করল না। সে সরাসরি বলল, উনি মিস্টার প্রিহান হাওলাদার। কাল উনাকে আমি বিয়ে করেছি। ছোট খাটো একটা বিস্ফোরণ হলো এই মুহূর্তে। সবার মুখের রাশ সরে গেছে। সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল মালার দিকে। কি? অস্ফুটে বললেন রাশেদা। ছোট্ট গহীন আর পুতুলের মুখে আনন্দের ফোয়ারা দেখা গেলেও মালার বাবা মার মুখ ছিল গম্ভীর, নিস্তব্ধ। যেন তারা এটা মেনে নিতে পারছেন না। তুমি কাল তবে আমাকে সত্যিটা বলনি? আমি যখন ফোনে জিজ্ঞেস করলাম যে কোথায় তুমি, ফিরছো না কেন, তখন কেন বললে না? আম্মু আপনাকে বললে কি আপনি তখন স্বাভাবিকভাবে রিয়েক্ট করতেন? তাই ভাবলাম সামনাসামনি সবটা বলবো। ছি, লজ্জা করছে না তোমার? নির্লজ্জের মতো নিজের বিয়ের কথা আমাদেরকে জানাচ্ছ। আমাদের না জানিয়ে বিয়ে করেছো, এখন আবার তোমার স্বামীকে নিয়ে সরাসরি আমাদের বাড়িতেই উঠলে। তোমার শ্বশুরবাড়ি থেকে কি বিয়েটা মেনে নেয়নি কেউই? দুঃখিত আঙ্কেল, আন্টি। যদিও আমার কথা বলা ঠিক হবে না, তবুও বলতে বাধ্য হচ্ছি। যেহেতু এখানে কথাটা আমার বাড়ি নিয়ে হচ্ছে তখন বলছি। আমার বাড়ির সবাই আমার স্ত্রীকে মেনে নিয়েছেন। এবং তারা সবটাই জানেন। আর রইল এখানে আসার ব্যাপারটা, আপনাদের মেয়েই এসেছে আপনাদের কাছে। তাই তার সিদ্ধান্তটাকে আমি শুধু সম্মান করেছি। আমি তোমাকে বলেছিলাম না মালার মা, তুমি তোমাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারোনি? দেখলে তো কেমন আমাদের মান সম্মানের তোয়াক্কা না করেই একা একাই বিয়েটা করে ফেলল। আব্বু, আপনার পছন্দ মতো তো বিয়ে করেছিলাম, সেখানে কি আমার আদৌ সুখ ছিল? এখন যখন আমি আমার নিজের পছন্দ মতো বিয়ে করেছি সেহেতু এত কথা হচ্ছে কেন? চুপ একদম। এই বিয়েটা আমি মানি না। ডেসপারেটলি চেঁচিয়ে উঠে বললেন রাশেদা। সবাই মিলে কেঁপে উঠল তার চেঁচানোতে। ছোট্ট গহীন আর পুতুল ভয় ফুপিয়ে কেঁদে উঠল। মালা ছলছল চোখে বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। সে ভেবেছিল অন্তত পক্ষে তার মা তার এই সিদ্ধান্তে পাশে থাকবে, কিন্তু এটা সে কাকে দেখছে? মালার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন রাশেদা। সপাটে দরজা বন্ধ করে দিলেন তিনি। মা মেয়ের কথা বলা প্রয়োজন ভেবেই চুপ করে রইল প্রিহান। আর মালার বিস্ময় যেন ছেই না। সেদিনই তো তার মা তাকে বলেছিল, জীবনের শেষ দিন অবধি তোমার পাশে থাকব। আজ তার মস্তিষ্ক জানান দিচ্ছে অন্য কিছু। মনে হচ্ছে যে, তার মায়ের এমন রূপ সে দেখবে যাতে তাকে শেষবারের মতো আবারও ভেতর থেকে নিঃশেষ করে দেবে। রাশেদা রুক্ষ মেজাজে বললেন, এরকমটা তুমি কেন করলে? এরকম বেলাল্লাপনা না করলে কি হতো না? ননা লাগছে তোমাকে আমার ননা। প্রথম ভুলটা ছিল তোমার বাবাকে বিয়ে করা, আর এখন মনে হচ্ছে তোমাকে পেটে ধরে জন্ম দিয়ে আমি আমার জীবনের দ্বিতীয় ভুলটা করেছি। আম্মু। কণ্ঠরোধ হয়ে এলো মালার গলায়, মতো আটকে আছে বাক্যের দানা। আমাকে আম্মু বলবে না। আজ থেকে তোমাকে আম্মু বলার অধিকার থেকে বঞ্চিত করলাম আমি। আম্মু, এটা তুমি বলতে পারলে? আমি না তোমার মেয়ে। এভাবে কেন বলছো আম্মু? কিভাবে বলছো? তোমার বুক কাঁপছে না একটুও? না, কাঁপছে না। কেন কাঁপবে? তোমার কি একবার বুক কাঁপলো না? তোমার পরিবারের কথা একবারও মাথায় এলো না? তোমার বিয়ে হয়ে গেলে তোমার ছোট বোন, ছোট ভাইটার কি হবে? এই সংসারের কি হবে? কিভাবে চলবে সব কিছু? তাই বলুন। তার মানে সমস্যাটা আসলে এখানে? আপনি কি ভাবছেন, বিয়ে হয়ে গেছে বলে আমি আর আমার পরিবারকে দেখব না? ভয় পেয়ে গেছেন তাই না? এটা ভেবে যে বিয়ে করেছি বলে আমি যদি আর আপনাদের না দেখি, কোনো রকম খরচ না দিই, তাই না? আপনার পরিবর্তনটা তবে শুধুই আমার রোজগারের জন্যই ছিল। আমিও কি বোকা তাই না?
বিয়ের পরে যে কেউই বাপমা ভাই বোনকে দেখে না, এটা তুমি আমাকে শেখাতে এসো না। তুমি দেখতে চাইলেও তোমার আগের স্বামীর মতো দ্বিতীয় স্বামীও বাধা দেবে। তখন কি হবে আমাদের ভেবেছ? খুব তো বলতে বিয়ে করবে না, করবে না, তাহলে এখন কি হলো? আর কি তোর সইল না? নিজেকে সামলে রাখতে পারলে না? ছি আম্মু, চুপ করুন, আমার সহ্য হচ্ছে না আর। মা হয়ে মেয়েকে এরকম কথা কিভাবে বলছেন আপনি? একটুও বাজছে না আপনার মুখে? নিরলস, কঠোরভাবে চুপটি করে দাঁড়িয়ে রইলেন রাশেদা উল্টো দিকে ঘুরে। মালা তার মায়ের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। তার মা কি তাকে কখনোই ভালোবেসেছিলেন আদৌ? মায়েরা নাকি সন্তানের মনের কথা বুঝতে পারে। তাদের নাকি অলৌকিক ক্ষমতা থাকেন সন্তানকে বুঝার, তবে তার মা তাকে কেন বুঝতে পারছে না? তার ভেতরে ঠিক কি হচ্ছে, কি চলছে তার মনে, সেটা কেন বুঝতে পারছে না? মালার কান্নায় গলায় দলা পাকিয়ে আসছে। সবচেয়ে বড় আঘাতটা বোধহয় সে আবার পেল। এতদিনে নিজেকে কতভাবে কন্ট্রোল করেছে। অনেক দিন পর বোধহয় তার আখিদয় তার দুয়ার খুলে অশ্রু ঝরাচ্ছে। সে চোখ মুছে ফেললেও আবার গাল, চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে, মুক্তোর দানা মতো গলা বেয়ে নেমে জামার অংশ ভিজে যাচ্ছে। চোখের জল যেন বাঁধ মানতেই নারাজ। সে হাঁটু গেড়ে বসল তার মায়ের সামনে। সে তার মায়ের পা জড়িয়ে ধরলে তার মা পা সরিয়ে নিল। সে পুনরায় তার মায়ের পা জড়িয়ে ধরে বলল, আম্মু, আপনার মনে আছে ছোটবেলার কথা, আপনি যখন আমাকে মা তেন, আমি সেখান থেকে নড়তাম না। কারণ মা ছাড়া আপনি আমাকে ছুতেন না। আমি আপনার সেই প্রতিটি আঘাতকে আপনার স্নেহের স্পর্শ বলে নিজেকে সান্ত্বনা দিতাম। ভাবতাম অন্তত পক্ষে মা সময়টা তো আপনি আমাকে ছুতেন। আমার কতটুকুই বা বয়স ছিল বলুন? কিন্তু মনে হতো, আপনি আমাকে যদি একটুও কাছে টেনে নিয়ে আদর করতেন তবে বোধহয় আমি যে করতাম না। আপনার মা চিহ্ন এখনো রয়েছে আমার গায়ে। ওই টুকুন ছোট্ট একটা শরীর, এত শক্ত আঘাত কি করে করতেন আম্মু? আম্মু, আপনার কি একটুও কষ্ট হতো না, যখন আপনি আমাকে মা তেন? কখনো বা সে ক অঞ্চি, কখনো কা খে অংশ, কখনো আম গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মা ধ করতেন। বলেন না আম্মু, আপনার বুকে কষ্ট হতো না? আমার না খুব কষ্ট হতো জানেন। কত কেঁদেছি, কত জ্বর এসেছে আপনার মা তেরো প্রভাবে। দাদি জলপট্টি দিতেন কিন্তু আপনি আসতেন না। বলেন না আম্মু, আপনার কি ইচ্ছে হতো না আমার কপালে হাত দিয়ে দেখতে ঠিক কতটা জ্বর আমার গায়ে? বলেন না আম্মু, কেন জলপট্টি বেঁধে দিতেন না আমার অসুখ করলে? বলেন না আম্মু, বলেন না। এই দেখেন না, আজও আমার খুব কষ্ট হচ্ছে, কত কান্না করছি, আপনি আমার চোখ মুছে কেন দিচ্ছেন না? দিন না, দিন, একটু চোখের পানি মুছে দিন। একটু আদর করেন না আম্মু। একটু আদর করেন। বুকে টেনে নিয়ে বলেন না, আয় মা, এত কাঁদিস কেন? পা গ লি মেয়ে, তোর আম্মু আছে তো, এভাবে কেন বলেন না? কখনো কেন বুকে টানেননি আমাকে? বলেন না, চুপ করে কেন আছেন? কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে তার। নাক টেনে নিয়ে আবার মৃদুস্বরে গুমিয়ে কেঁদে উঠল মালা। বুক ভিজে যাচ্ছে তার কান্নার দাপটে। সে একটু থেমে আবার বলল, কেন আম্মু, আমি কি এতটাই ছিলাম যে শুধুমাত্র জেদের জন্যই আমার গায়ে হাত তুলতেন? কই পুতুল আর গহিনকে তো কখনোই একটাও ফুলের টোকা দিতে দেখিনি। কিভাবে পারতেন আপনি? আমি আমি না অনেক বাচ্চা দেখেছি যারা অনেক দি। কই তাদের তো মা খেতে হয় না। ছোটবেলা থেকে আপনার আর আব্বুর কথা মতো চলেছি, নাবালিকা থেকে সাবালিকা না হতেই আমাকে বিয়ে দিয়ে দিলেন। আর সেখানেও একই দশা। কপাল। আর আজ যখন আমি আমার নিজের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি তখন আপনার কাছে আর আদর্শ মেয়ে থাকলাম না। কেন আম্মু, কেন? আমার কি কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? হাউমাউ করে কাঁদছে মেয়েটা। মায়ের পা চেপে ধরে কান্না করছে, কষ্টে বুকটা নিয়ে যাবে মনে হচ্ছে তার। এই ব্যথা যে আর সওয়ার নয়। কাছের মানুষের দেওয়া ত তি যে নেওয়া যায় না। কিন্তু পাষাণ মাতার মন যেন গললই না মেয়ের কান্নায়। সে এক ঝটকায় মালাকে সরিয়ে দিলেন। আর বললেন, তোমার প্রতি আমার রাগ ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না কোনোদিন, কেন সেটা তুমিও জানো। এটা কি আমার দোষ যে আমার বাবা আপনাকে তারা চিহ্ন? কথাটা সম্পূর্ণ করার আগেই বেশ জোরে সরে একটা পপ বসিয়ে দিলেন রাশেদা। ফেটে পড়ছেন তিনি। আর একটাও কথা বললে তোমার জিহ্বাটে দেব আমি। বেরিয়ে যাও এখান থেকে, তোমার মতো নেমকহারাম মেয়ের আমার প্রয়োজন নেই। কান্না করতে করতে দুপা পিছিয়ে গেল মালা। উড়োনা দিয়ে চোখ মুছে নিল সময় নিয়ে।
আলতো পায়ে মালা বেরিয়ে যেতে যেতে তাচ্ছিল্যের হাসি হাসল। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কটাক্ষের স্বরে বলে উঠল, সত্যিই আমি নেমকহারাম আম্মু, আপনি মন থেকে মানেন তো কথাটা? আর হ্যাঁ, একদম চিন্তা নেই, বুদ্ধি হওয়ার পর থেকে খাটুনি খেটেছি এই পরিবারটার জন্য, ছোট থেকেই আপনাকে কাজে সাহায্য করেছি। কি করিনি আমি? এখান থেকে ওখানে কোথায় যায়নি, এই পরিবারটাকে বাঁচাতে। পুতুলের স্কুল, প্রাইভেট, গহিনের স্কুল, প্রাইভেট খরচ এ টু জেড। আমি আমার সর্বস্ব বিসর্জন দিয়েছি শুধুমাত্র আপনারা আমার জান, আমার প্রাণের সঙ্গে, আমার আত্মার সঙ্গে মিশে আছেন বলেই। আর ভবিষ্যতেও করব, চিন্তা করবেন না। আমি এই কথাগুলো সবার সামনে বলতে পারতাম, কিন্তু আমি আপনাকে কারোর সামনে ছোট করতে বা হতে দিতে পারি না। আপনার আমার প্রতি দায়িত্ব শেষ হয়ে গেলেও আমার দায়িত্ব শেষ হবে না আমার ভাই বোন, মা বাবার জন্য। আসছি। মালা বেরিয়েই দেখল প্রিহান এর মধ্যেই সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, এমনকি তার বাবাও হেসে হেসে কথা বলছে প্রিহানের সঙ্গে। লোকটা কি এটুকু সময়ের মধ্যেই তার বাবাকে দুটাদু করল নাকি? মানুষকে কাছে টানার অদম্য ক্ষমতা আছে বলতে হবে। চোখ মুখ মুছে নিলেও এর মধ্যে তার নাক, চোখ প্রচণ্ড লাল হয়ে আছে। গহীন আর পুতুল ছুটে গিয়ে মালাকে জড়িয়ে ধরল। আপু জানো, প্রিহান ভাইয়া খুব ভালো। কি সুন্দর করে কথা বলে, আমাকে বলেছে অনেকগুলো খেলনা কিনে দেবে। মালা গহীনের কপালে ছোট্ট করে মু দিল। পুতুল কাঁদছে। সে কাঁদতে কাঁদতেই বলল, আপু ভাইয়া বলছে আজই তোমাকে উনার সঙ্গে নিয়ে চলে যাবে। তুমি কি আমাদের ছেড়ে থাকতে পারবে? কষ্ট হবে না তোমার? হবে তো, খুব কষ্ট হবে। আমার জানদের ছেড়ে কি আমি কখনো থেকেছি? কথা শেষ করতে পারল না সে। ডুকরে কেঁদে উঠে সে। প্রিহান বিচলিত হয়ে এগিয়ে আসলো। এতক্ষণ সে মালার বাবার সঙ্গে কথা বলাই ব্যস্ত ছিল। কি হলো ড্রাগন ফ্লাই, এভাবে কাঁদছ কেন? এ কি অবস্থা হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? একক উদ্ধৃতি চিহ্ন। কই কিছু না তো, আসলে সবাইকে ছেড়ে যাচ্ছি তো তাই কষ্ট হচ্ছে। আর আন্টি মানে মা কোথায়? উনি আসলেন না? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আম্মুর একটুর জন্য অভিমান হয়েছিল। আম্মুকে জানাইনি তো তাই। এখন সব ঠিক আছে। প্রিহান কেমন সন্দিহান চোখে তাকিয়ে রইল মালার দিকে। মনে তো হচ্ছে না মালা সত্যি কথা বলছে। মেয়েটাকে তো কখনোই এভাবে বিমর্ষ, নিস্তেজ দেখতে লাগেনি। সব ঠিক আছে তো? মালা ভেবেছিল তাকে শ্বশুর বাড়িতেও কেউ না কেউ কথা শোনাবে। কেউ তো থাকবে যে তাদের বিয়েটা নিয়ে অমত করবে। কিন্তু না, তার ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়ে তাকে সমাদরে, সাদরে গ্রহণ করেছে বাড়ির প্রতিটি সদস্য। দাদি, দাদা, তার শ্বশুর শাশুড়ি সবার কি সুন্দর ব্যবহার। সবচেয়ে বেশি খুশি বোধ হয় ঐশী। কিন্তু সমস্যা হলো একটাই। তার শাশুড়ি মা এখনো অবধি একটাও কথা তার সঙ্গে বলেনি, এমনিতে তিনি হেসেছে কি সুন্দর। ব্যবহার দেখে তো মনে হয়নি যে মালাকে তার পছন্দ হয়নি বা তিনি বিয়েটা নিয়ে অমত পোষণ করেছেন, কিন্তু তাহলে কথা কেন বললেন না? সবাই তো কত সুন্দর কথা বলল। তাহলে বোধহয় মনে মনে একটু রুষ্ট তিনি। শুধু প্রকাশ করছেন না, হতেই তো পারে তীব্র অভিমানে কথা বলতে চাচ্ছেন না। সে উকি ঝুঁকি দিয়ে দেখল তার শাশুড়ি মা কাজ করছে রান্নাঘরে। বাড়ির পরিচারিকা কুটনো ছে পাশেই দাঁড়িয়ে। মালা আলতো পায়ে এগিয়ে গেল রান্নাঘরে। গলা পরিষ্কার করে সে তার উপস্থিতি জানান দিল। তার শাশুড়ি মা গাল ভরে হাসলেন। খোদেজা বেগম ইশারায় বললেন, এখানে কি করছো? মালা মৃদু হেসে বুঝার চেষ্টা করল। বুঝতে পেরেই বলল, মা আমি রান্নার কাজে সাহায্য করি। আপনি একা একা করছেন সব কাজ। আর আমিও ঘরে বোর হচ্ছি। আপনার ছেলে তো কাজে বেরিয়ে গেছেন, আমার ভালো লাগছে না। খোদেজা খুশি হয়ে আবারও গাল ভরে হাসলেন। এবং মালার চিবুক ছুঁয়ে আদর করলেন। মালা নত মস্তকে বলল, মা আপনি কি কোনো ভাবে রেগে আছেন? কথা বলবেন না আমার সঙ্গে? সে কি গো নতুন ভাবি, আপনি জানেন না? খালাম্মা তো কথা বলতে জানেন না। খালাম্মার মতো এমন একজন ভালো মানুষের মুখের কথা আল্লাহ তায়ালা যে কেন দেননি? মন খারাপ করে বলল ময়না। পরিচারিকা। মালার মুহূর্তের মধ্যে বুকটা মোচড় দিয়ে উঠল। সে কি তবে না জেনে বুঝেই শাশুড়ি মাকে কষ্ট দিয়ে ফেলল? দুঃখিত মা, আপনার ছেলে তো আমাকে বলেই নিয়ে কথা। খোদেজা আবারও হেসে মালার দিকে স্নেহের চোখে তাকিয়ে রইলেন। ইশারায় বুঝালেন তিনি কিছু মনে করেননি। আর ঘরে যেতে বললেন। মালা বুঝতে পেরে বলল, না মা, তা হচ্ছে না। আমি যাচ্ছি না। আমিও কাজ করব। আমার মোটেই বসে থাকতে ভালো লাগে না। কাজ ছাড়া এক মুহূর্ত চলে না আমার। আর এখন থেকে আমিই সব কাজ করব। আপনি শুধু আমাকে কোম্পানি দেবেন। খোদেজা মনে মনে ভীষণ সন্তুষ্ট হলেন মালার প্রতি। প্রথম দিন এসেই তাকে কতটা আপন করেছে মেয়েটা।
খুবই পছন্দ হয়েছে তার মালাকে। তার ছেলের পছন্দ আছে বলতে হবে। খোদেজার চাহনিতে মালা লজ্জা পেল। সে না চাইতেও তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। খোদেজাও স্নেহের স্পর্শ একে দিলেন। তবুও খোদেজা বারণ করলেন যাতে রান্না ঘরে না থাকে। কিন্তু মালা জোরপূর্বক কাজ করল। দুপুর গড়ানোর আগেই দুপুরে রান্নাটা শেষ করে ফেলল তিনজনে। প্রিহান রাতে বাড়ি ফিরল। তাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত। মালা ঔশীকে পড়াচ্ছিল। তার সারাদিন খুবই ভালো কেটেছে। বিশেষ করে ঔশীর সঙ্গ সে সবচেয়ে বেশি উপভোগ করেছে। বাচ্চাটির প্রতি আলাদা টান অনুভব করে সে। এটা যেন হওয়ারই ছিল। সব ঠিকই আছে এই মুহূর্তে প্রিহানকে দেখে মনটা খারাপ হলো তার। সে এগিয়ে এসে প্রিহানের হাত থেকে ঘড়ি খুলে দিল। হাতের ব্যাগটা নিয়ে নির্দিষ্ট স্থানে রাখল, এরপর টাই কোট খুলে দিল নিজেই। প্রিহান ছিল নির্লিপ্ততা, নির্বিকার। মালা প্রিহানের মনোভাব বুঝার চেষ্টা করল। কিছু তো একটা হয়েছেই। হুট করেই ওদের মাঝখানে ঔশী চলে এলো। মালা আর প্রিহান দুজনের দৃষ্টি গেল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ঔশীর দিকে। সে একবার প্রিহান তো একবার মালার দিকে তাকালো। এরপর আঙুল নেড়ে নেড়ে বলল, এই যে পচা ছেলে, বউ এসেছে বলে শুধু বউয়ের সঙ্গে কথা বলছো? আগে আসলেই তো আমার সঙ্গে কথা বলতে। একে তো আমাকে না জানিয়েই বিয়ে থা করে বসে আছো। তারপর এখন এসে থেকেই আমাকে লক্ষ্য করলেই না। ছোট্ট মেয়েটির অভিমানের বলিতে মালা মুচকি হাসল। কি পাকা মেয়ে রে বাবা! কত কথা জানে। সে চোখের ইশারায় বোঝালো প্রিহানকে, এবার সামলান আপনি। প্রিহান হাঁটু মুড়ে বসে অপরাধী মুখ করে বলল, ওহ আমার ফুল বুঝি খুব রাগ করেছে? সরি গো, আর হবে না এমন। আচ্ছা তোমার কি মামিয়াকে ভালো লাগেনি নাকি? ধুর, ভাগ্যিস মিস্টেরিয়াস আন্টিকে আমার পছন্দ খুব, তাই রাগ করিনি। ওসব ভুলে গেছে ঔশী। আমার জন্য রোজ যে জিনিস নিয়ে আসো সেটা দেও এখন। একক উদ্ধৃতি চিহ্ন। এই রে, আজ তো মামাই ভুলে গেছে, এখন উপায়? এই যে, তাহলে ঔশী খুব রাগ করল। মুখ ফুলিয়ে অন্য দিকে ফিরে তাকালো। মালা বুঝতে পেরেছে আজ প্রিহান কিছুই আনতে পারেনি। তাকে দেখেই টেন্স লাগছে ভীষণ। সে তার ব্যাগে থাকা চকলেটের বক্স এনে ঔশীর আড়ালে প্রিহানের হাতে দিল। প্রিহান বুঝতে পেরে সেটা নিয়ে ঔশীর সামনে ধরল। বাচ্চা মেয়েটি খুশিতে লাফিয়ে উঠল। ইয়ে, এটা তো আমার পছন্দের চকলেট। তার মানে তুমি মিথ্যে বলছিলেন? মামাই ঔশীর সঙ্গে একটু মজা করল। এটা আমি ন্যানিকে আর বুড়ি আম্মাকে দেখিয়ে আনি। ঔশী দৌড়ে চলে গেল বাইরে। সে যেতেই প্রিহান মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। মালা তার পাশে বসে সহাস্যে বলল, কি হয়েছে আপনাকে এমন বিচলিত লাগছে কেন? কিছু নিয়ে কি ডিস্টার্বড আপনি? আমাকে এক কাপ কড়া করে কফি দিতে পারবে প্লিজ? নিয়ে আসছি। ততক্ষণে আপনি একটু ফ্রেশ হয়ে আসুন। ভালো লাগবে। বলেই মালা চলে গেল। মালা 2 কাপ কফি করে নিয়ে এলো। প্রিহান ও ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। দুইজনেই বারান্দায় গেল। প্রিহান ডিভানে বসল এবং সে মালাকে ধরে নিজের কোলে বসালো। মালা বিড়াল ছানার মতো গুটিয়ে বসে প্রিহানকে আলতো করে চুমু দিয়ে কফিতে চুমুক দিল। তারপর উপদেশ দেওয়ার মতো করে বলল, আমাদের ব্যস্ততায় ভরা এই জীবনে উত্থান পতন লেগে থাকবেই। প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছি আমরা প্রত্যেকে। যার ফলে মাঝেমধ্যে শারীরিক শক্তির পাশাপাশি মনের জোর হারিয়ে ফেলি, হারিয়ে যায় নিজেদের উপর আস্থা। আমি বুঝতে পেরেছি আপনি জটিল কিছুতে ফেসেছেন। কি, আমাকে কি কিছু বলা যাবে? আমি তো তোমার কাছে মানসিক, শারীরিক সব কিছুর জড়ি পাই। শুধু তোমাকে দেখলেই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় মাই ড্রাগনফ্লাই। এই তো সেদিন তোমাকে দেখলাম। তুমি জানো এর আগে আমি কখনো প্রেমে পড়িনি, তাই প্রেমে পড়ার অনুভূতি ঠিক জানি না। আর সত্যিকারের কোনো প্রেমিক তার প্রেমিকার কাছে নিজের নিজস্ব কিছুই লুকিয়ে রাখতে পছন্দ করে না। দিন শেষে, রাতে গিয়ে ঠিক সেই মানুষটার কাছে নিজের সকল প্রকার চিন্তা, ভালো মন্দ, উদ্বেগ প্রকাশ করে। আমার ক্ষেত্রেও তাই। বলুন না তাহলে, আপনাকে চিন্তিত দেখে ভালো লাগছে না আমার। আসলে 3-4 বছরের আগের একটা জটিল কেস আবার রিওপেন হয়েছে। তোমার মনে আছে, আমাদের কিন্তু বিয়ের 3 দিন আগেও দেখা হয়েছিল। আমি খুব চিন্তিত ছিলাম সেদিন। কারণ ওই দিনই 4 বছরের আগের কেস কেউ একজন রিওপেন করে গেছে। এবং নতুন কিছু সূত্র দিয়ে গেছে। যেটা খুবই জটিল এবং টাফ। যেখান থেকে শুরু করছি সেখানেই এসে থেমে যাচ্ছি বারবার। এবং এই কেসটা আমাকেই লড়তে হচ্ছে। আমাকে হায়ার করা হয়েছে এই কেসটার জন্য। বুঝতে পারছি না কিভাবে এটাকে শেষ করব। বুঝলাম। হঠাৎ কেউ কেন এত বছর আগের কেসটা নতুন করে ওপেন করলো? কি তার উদ্দেশ্য? আপনার কাছে কি কেসটার ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে। আমি কি একবার ওটা দেখতে পারি? বিনা বাক্যে প্রিহান সেই ফাইলটা এনে মালার হাতে দিল। মালা অবাক হয়ে তাকিয়ে রইল প্রিহানের দিকে।
ঠিক কতটা বিশ্বাস করলে একজন মানুষ একবার বলাতে নিজের এত ইম্পর্ট্যান্ট ফাইল দেখাতে পারে? এই বিশ্বাসের মর্যাদা কি সে দিতে পারবে? সে ফাইলটা নেড়েচেড়ে দেখে বলল, আপনি আমাকে এতটা বিশ্বাস করেন প্রিহান? একবার বলাতেই এরকম ইম্পর্ট্যান্ট ফাইল দেখিয়ে দিলেন? প্রিহান মালার গলায় আদুরে ভাবে নিজের ঘ্রান্দ্রে ঘষল। নাকে আলতো লাভ বাইট দিয়ে বলল, তোমাকে বিশ্বাস করব না তো কাকে করব? তোমাকে অবিশ্বাস করা মানে আমার নিজেকে অবিশ্বাস করা। আমি মনে করি আমার বাবাকে পটানোর চেয়ে এই কেসটা বেশি সহজ। বলেই হেসে ফেলে মালা। মালার কথা শুনে না চাইতেও প্রিহানও হেসে দিল। তার মনে হলো মালার সঙ্গে শেয়ার করে তার মনটা একটু রিল্যাক্স লাগছে। মন মস্তিষ্ক স্নায়ুকোষ সবকিছু যেন একটা ধোঁয়াশায় ছেয়েছিল। সবাই রাতের খাবার একসাথে খেয়ে নিল। মালা প্রিহানও খেয়ে দিয়ে শুয়ে পড়ল। প্রিহান শুয়ে পড়ার মিনিট 5 বাদই ঘুমিয়ে গেল। সে অনেক ক্লান্ত ছিল বিধায় জলদি ঘুমিয়ে গেছে। কিন্তু মালার ঘুম নেই। এই মানুষটা, এই বাড়ির প্রতিটি সদস্য কতটা উদার, ভালোবাসাময়। এরকম মানুষগুলোকে সে কিভাবে ঠকাবে? না চাইতেও মালাকে সবটা ভীষণ ভাবাচ্ছে। মন তো আর বোকামি করতে পারে না। মন মস্তিষ্কের সঙ্গে লড়াই চলছে তার। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। তেমনই হয়েছে মালার ক্ষেত্রেও। সে এই কিছু সময়ের মধ্যেই না চাইতেও কতটা আপন করে নিয়েছে সবাইকে। এটা সে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। সে প্রিহানের দিকে অপলক তাকিয়ে রইল। হলদে টিমটিম আলোয় কি যে সুন্দর লাগছে মানুষটাকে। তার শাহনাজের কথা মনে হলো হুট করেই। শাহনাজ রোজ রাতে তার চাহিদা মিটিয়ে পাশ ফিরে শুয়ে পড়ত। ভালো মন্দ কোনো কিছুই জিজ্ঞেস করত না। সে সারাদিন কি করল, কিভাবে সে কিছুই জিজ্ঞেস করত না কখনোই। সে তো গভীর রাতে ফিরত আর শুয়ে পড়ত। কোনো দিন খেয়ে আসতো বাইরে থেকে, আবার কোনোদিন না খেয়ে আসতো। কিন্তু সে রোজ অপেক্ষা করত খাবার বেড়ে। একটা দিন লোকটা তাকে জিজ্ঞেস করত না সে খেয়েছে কিনা। নানান কথা ভাবতে ভাবতেই সে কখনো যেন তন্দ্রাচ্ছন্নে ডুবে গেল। রাতে হঠাৎই মালার ঘুম ভেঙে গেল অদ্ভুত আওয়াজে। সে পাশে তাকিয়ে দেখল প্রিহান ঘুমাচ্ছে খুব সুন্দরভাবে। এমনিতেই লোকটাকে তার খুব চিন্তিত মনে হয়েছে। সারা মুখ জুড়ে ক্লান্তির শেষ নেই, শব্দের উৎস খুঁজতে সে অন্ধকারেই সারা রুম জুড়ে চোখ বুলালো। ভালোভাবে দেখতেই দেখল জানালাটা খোলা। এবং সেখান থেকেই ক্যাচ টাইপ শব্দ আসছে। মনে হচ্ছে ওখান থেকে কেউ কিছু একটা দিয়ে থাই গ্লাসে খোঁচাচ্ছে। ভয়ে আর্স্ট হয়ে গেল মালা। তোরাক করে উঠল তার বুকের ভেতরটা। হুট করেই সে কিছু একটার কালো অবয়ব দেখেই জোরে জোরে চিৎকার করে উঠল। মালার চিৎকারে ধরফর করে উঠল প্রিহান। মালাকে 2 হাতে বুকে জড়িয়ে ধরে অনুচিন্তন গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? বাজে স্বপ্ন টপ্ন দেখেছ? ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। কিচ্ছু হবে না, শান্ত হও। ওখানে কেউ ছিল প্রিহান, আমি স্পষ্ট দেখতে পেয়েছি। হাঁপড়ের মতো শ্বাস নিতে নিতে বলল মালা। ওর ভীতিকর অবস্থা দেখে প্রিহান জগ থেকে পানি ঢেলে ভরা গ্লাস এগিয়ে দিল ওর দিকে। মালা পানি খেয়ে নিল। মালাকে শান্ত করার চেষ্টা করল প্রিহান। মালার কথা মতো জানালার কাছে গিয়ে ভালোভাবে চেক করল সে। বারান্দায় গিয়ে নিচের দিকে তাকিয়ে চেকিং করে দেখল, কিন্তু কোনো কিছুই পেল না। না কাউকে দেখা গেল। ওখানে কিছু নেই মালা। কে আসবে ওখানে? আমি তোমার কথাকে অগ্রাহ্য করছি না। কিন্তু ঐশীর সঙ্গে দুর্ঘটনা ঘটার কারণে আমাদের বাড়িতে টাইট সিকিউরিটির ব্যবস্থা করেছিলাম। সেই সকল বাধা পেরিয়ে কেউ এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমি কাকে দেখলাম? তোমার ইলিউশন হবে হয়তো। তুমি ঘুমাও তো। আসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বিশ্বাস করুন আমাকে প্রিহান, ওখানে কেউ তো ছিল। আমার মনে হলো কেউ জানালাটা খোলার চেষ্টা করছিল। আমি বিশ্বাস করি তোমাকে, বাট আমি দেখলাম কেউ নেই। তাও তুমি যখন বলছো কাল সকালে আমি বাগানটা আবার চেক করব। ঠিক আছে। আমি কি তবে শুধুই এত জোরে চিৎকার করলাম? নিশ্চয়ই সবাই শুনেছে আমার চিৎকার। প্রথম দিন বাড়িতে এসেই আমি এমন করলাম, সবাই কি ভাববে? না, কেউ শুনতে পায়নি তোমার চিৎকার। কারণ রুমটা সাউন্ডপ্রুফ। আর শুনলেও চিন্তিত হয়ে আরো আগে ছুটে চলে আসতো সবাই। কেউ শুনতে পায়নি ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মালা। কিন্তু ওই অবয়বটা নিয়ে সে আবার চিন্তিত হলো। এতটাই ভুল দেখল সে? সবটাই কি সত্যিই তার ইলিউশন? মালার মাথায় হাত বুলাতে বুলাতে প্রিহান বলল, কাল আমাদের বিয়ে উপলক্ষে রিসেপশনের আয়োজন করা হয়। সবাইকে জানানো হবে আমাদের বিয়ের ব্যাপারটা। সকালে উঠতে হবে, এখন ঘুমানো উচিত। আচ্ছা, আদর লাগবে না? না, সত্যি লাগবে না? উহু, কিন্তু আমার তো লাগবে। লাগবে, নিয়ে নিন। শেষ কথাটা মুখ ফসকে বলেই মালা লজ্জা পেল ভীষণ। লোকটা এমন ঠোঁটকাটা কেন?
লাগামহীন মানুষ। মুচকি হেসে প্রিহান ওকে কাছে টেনে নিল। অত্যন্ত একান্ত ভাবে আদর করে মাথায় হাত বুলিয়ে দিল আবারও। মালা লক্ষ্মী মেয়ের মতো গুটিসুটি হয়ে শুয়ে রইল। প্রিহানের অন্যরকম স্পর্শ পেয়ে সে কেঁপে উঠল। ও বুঝতে পারল নিজের স্বামীর চাওয়া। সে লজ্জায় আবিষ্ট হয়ে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে মুখ লুকালো নিজের স্বামীর বুকে। মালা সুন্দর একটা শাড়ি পরে তৈরি হয়ে নিল। যেহেতু নিজেই সাজতেন জানে সেহেতু অন্য কারোর সাজানোর প্রয়োজন পড়ল না তাকে। আজ তাদের বিয়ের দ্বিতীয় দিন। অথচ আজও প্রিহান অফিস গিয়েছে ইম্পর্ট্যান্ট কাজ পড়াই, আইনের কাজ কখন পড়ে যায় বুঝা দেয়। সে বলেছিল দুপুর 12টার মধ্যে চলে আসবে। কিন্তু এখন 12টা বেজে 21 মিনিট। তখনই হন্তদন্ত হয়ে প্রিহান ঘরে ঢুকল। হাতের ব্যাগটা যথাক্রমে নির্দিষ্ট স্থানে রাখতে রাখতে বলল, সরি মাই ড্রাগন ফ্লাই, তাড়াতাড়ি আসতে চেয়েও পারলাম না। সমস্যা নেই, মাত্র 22 মিনিট লেট করেছেন। মালা প্রিহানের হাত ঘড়ি, টাই, কোট, জুতো, পা মোজা খুলতে খুলতে বলল, বাহ, যে অভ্যাসগুলো খুব ভালোভাবে তৈরি করে দিতে পারো তুমি। মানে কিভাবে বা, যে অভ্যাস তৈরি করে দিলাম? এই যে আগে বাইরে থেকে এসেই নিজেই নিজের কাজ করতাম আর এখন থেকে তুমি করছো। বা, যে অভ্যাস না এটা? মোটেও না। কিছু ভালো অভ্যাস যেমন ভালো তেমনই কিছু বা, যে অভ্যাসও ভালো। প্রিহান মুচকি হেসে মালার কোমর চেপে ধরল। কাছে টানতেই মাঝখানে ঠেলে ঔষি ঢুকে পড়ল। রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের দিকে। ঘটনার আকস্মিকতায় দুজনেই হকচকিয়ে তাকালো ঔষির দিকে। মালা বিমূঢ় হয়ে ঠোঁট চেপে হাসি আটকালো। আজকেও সেইম কাজ করেছ মামাই? সরি আমার ফুল। কাল থেকে আর এমন হবে না, প্রমিস। ওসব প্রমিস টমিস রাখো তোমার পকেটে। আমি বলিনি করতে। রাখতে পারবে না যেটা সেটা করে লাভ নেই। আমি জানি এখন থেকে রোজ এসেই তুমি বউয়ের সঙ্গে গল্প করবে। ওরেহ পাকা বউ রে। আমি মামাইকে বলে দিব আগে যেন তোমার সঙ্গে গল্প করে তারপর আমার সঙ্গে। আজকের জন্য মিস্টেরিয়াস আন্টি মামাই এর হয়ে সরি চাইছে। ওকে তুমি বলছো বলে মেনে নিলাম। ঠিক আছে মা, চলো আমরা নিচে যাচ্ছি, তোমার মামাই রেডি হয়ে নিচে আসুক। প্রিহানের হাতে তোয়ালে হাতে দিয়ে বলল, ঠিক চলো চলো মিস্টেরিয়াস আন্টি। মালাদের রিসিপশনে অনেক লোকজন এসেছে ইতিমধ্যে। সবাই মালাকে দেখে প্রশংসা না করলেও অনেকেই তার রূপ দেখে প্রশংসা করছিল। অনেকে তো তাকে চেনেও। কেউ কেউ তো মুখের উপরেই বলে দিচ্ছে, আপনি সেই না যে অমুক বিউটি পার্লার এর অনার। মালাও ঔষিকে কোলে নিয়েই সবার সাথে হেসে হেসে কথা বলছিল। তখনই ওর চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা ওর ভাই, বোন আর মা বাবার দিকে। মালা ঔষিকে কোলে নিয়েই ছুটে গেল। পুতুল তাকে দেখতে পেতেই জড়িয়ে জিজ্ঞেস করল, কেমন আছো আপু? একটা দিন তুমি বাড়িতে নেই মনে হচ্ছিল, কতদিন থেকে তুমি আমার সঙ্গে নেই। ভালো আছি সোনা বোন আমার। তুমি কেমন আছো? তুমি নেই ভালো থাকি কি করে? তাই তো প্রিহান ভাইয়া যেতেই চলে এসেছি তোমাকে দেখতে। তোমায় দারুণ লাগছে আপু। পা গ লি আমি কি সারা জীবন তোমার সঙ্গে থাকতাম নাকি? তুমি বড় হলে বিয়ে দিতাম, তখন তো আমাকে ছেড়ে থাকতে হতো নাকি? আপু কি টিউটর ঠিক করে দিয়েছ? 3 দিন থেকে খোঁজ নেই। মন খারাপ করে বলল পুতুল। নিশ্চয়ই কোনো সমস্যা ছিল তাই আসেনি। আমি কথা বলবো প্রশান্তর সঙ্গে। আমার গহীন ভাইয়া কেমন আছে? মুখ গোমরা কেন? গহীন ঔষিকে মালার কোলে দেখে সেই ফেটে পড়ছে। তাই সে কথা বলছে না। তার আপুর কোলে এই মেয়েটা কেন? কেন থাকবে? এত বড় মেয়ে সে কিনা তার আপুর কোলে উঠে ললিপপ চুষছে। মালা তার বাবার সঙ্গে কথা বলল। মায়ের সঙ্গে কথা বললেও তিনি কথা বললেন না। সে না চাইতেও হাসল। মেকি হেসে বলল, আসেন আব্বু, ভেতরে আসেন। প্রিহান ছেলেটা কি যে করে না। এই তো একটু আগে গিয়ে জোর করে এসেছে যাতে আমরা এখানে আসি। উনি গেছিলেন আব্বু, আপনাদের আনার জন্য। হ্যাঁ, এমন ভাবে বলল না এসে পারলাম না। মনে মনে ভীষণ খুশি হলো মালা। প্রিহানের আসলে ওদের বাড়ি গিয়ে ওর বাবা মাকে আনতে গিয়েই দেরি হয়েছে, তাও মানুষটা একবারও বলল না। তাকে চমকে দেবে ভেবেই হয়তো বলেনি। আনন্দে ওর চোখের কোণে জল চলে এলো। সে নিজেকে সামলে বলল, এই পুতুল গহীনকে ধরে নিয়ে আসো। আব্বু আম্মু আসেন, এই বাড়ির সবার সাথে পরিচিত হয়ে নিন। ওর সবাই ভেতরে এলো। মালার শ্বশুর বাড়ির সকলের সঙ্গে পরিচিত হয়ে নিলেন উনারা। মালার বাবা মা উনাদের সকলের ব্যবহারে মুগ্ধ হলেন। মালার প্রাক্তন স্বামীর বাসায় যখন গেছিলেন তারা তখন কিভাবে অপমানিত হতে হয়েছিল তাদের। তারা গরিব বলে মানুষ বলে গণ্যই করেনি তারা। এমনকি শাহনাজ তাদের নিজের শ্বশুর শাশুড়ি বলে সবার সঙ্গে পরিচয় পর্যন্ত করায়নি। প্রিহান আসছে না বলে মালা ঔষিকে নামিয়ে দিয়ে উপরে গেল তাকে ডাকতে। এখানে মালার ইনভাইটেশন পেয়ে প্রশান্তও চলে এসেছে।
প্রথমে মালার বিয়ের কথা শুনে বেশ অবাক হয়েছিল সে। পরক্ষণেই খুশি হয়েছে সে। সে সেই কাঙ্ক্ষিত মানুষকে খুঁজতে লাগলো। কারণ সে জানে মেয়েটা এসেছে। খুঁজে খুঁজে শেষে দেখল এক কোণে চুপটি করে দাঁড়িয়ে কাউকে খুঁজছে। পুতুলের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল সে। পুতুল তার দুলাভাইকে খুঁজছে। পিছনে ফিরতে নিলেই ধরাম করে ধাক্কা খেল। নাকে ব্যথা পেয়ে সে রাগান্বিত স্বরে বলল, কে রে ধামরি লোক? দেখে চলতে পারেন না? দেখে শুনে মানুষের পেছনে দাঁড়িয়ে থাকেন। সুবিধাবাদী লোকজন, যত সব। আরে আরে রিল্যাক্স। আল্লাহ এত রাগ, এই জন্যই বুঝি নাকটা লাল। আমি পড়াতে গেলে তো মিনিমুখ হয়ে থাকো। সে কি না এখন এত কথা বলছো? পরিচিত কণ্ঠ শুনে ততক্ষণে পুতুল চোখ তুলে তাকিয়েছে। প্রশান্তকে দেখতে গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। প্রশান্ত অসহায় মুখ করে বলল, বারে পাত্তাই দিলে না। মনে হচ্ছে আগে কোনোদিন আমাকে দেখোইনি। কোনো সম্পর্কই নেই। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আগে কখনো দেখেছি? আল্লাহ মাইয়া কই কি? আমারে চিনো না? না তো চিনি না। আমি তোমার স্যার, ভুলে যেও না। স্যারের সঙ্গে হেয়ালি? ও ওহো হো, আপনি আমার স্যার বুঝি? গত 3 দিন কোথায় ছিলেন আপনি স্যার? সেদিনই তো দেখে এলে জ্বর ছিল। তারপর দিন জ্বর নিয়েই ভার্সিটি গেছিলাম। এরপর দিন ঘুম থেকে উঠতেই লেট হয়েছে। এই জন্য বুঝি কোনো সম্পর্ক নেই তোমার সঙ্গে আমার? আমাকে তুমি চেনো না? বাহ বাহ, কিয়া চিজ হে। না, নেই কোনো সম্পর্ক। বাব্বাহ, অভিমান করেছ নাকি? যাকে চিনি না, যার সাথে কোনো সম্পর্কই নেই, তার সঙ্গে কিসের অভিমান? রাগ, অভিমানে যে সম্পর্ক থাকে না, অপরিচিত হয়ে যায় আগে জানতাম না তো। এখন থেকে, আজকে থেকে জেনে রাখবেন। সবাই তো আর এক না। কেউ কেউ বরাবরই ইউনিক ভাবে রাগ, অভিমান করে। যেমন আমি। রাগ অভিমান ও ইউনিক হয়। মানুষের সঙ্গে সঙ্গে রাগ অভিমান ও ইউনিক হয়। আল্লাহ, আর কি কি যে দেখতে হবে। সবকিছু দেখতে হবে। সবকিছু দেখতে হবে? চোখ ছোট ছোট করে বলল প্রশান্ত। কথার মা, প্যাচ বুঝতে পেরে পুতুল 2 হাত দিয়ে ধাক্কা দিল প্রশান্তকে। এর মধ্যেই আরও অনেক মানুষজন চলে এসেছে। সবাই সবার মতো আছে। তাই তাদের কথা বলাটা কেউই লক্ষ্য করেনি। মালা অনেকক্ষণ থেকেই নিজেকে কন্ট্রোল করছে। কিন্তু তার আর সহ্য হচ্ছে না। সে সহজে রাগ করে না, কিন্তু যখন রাগ করে তখন মাথা ঠান্ডা করতে অনেক সময় লাগে। ঘুমন্ত সিংহকে জাগিয়ে দেওয়া আর তার রাগ তুলে দেওয়া একই ব্যাপার। তার রাগের উৎসটা হচ্ছে প্রিহানের বান্ধবী জাকিয়া। জাকিয়া মেয়েটা এসে থেকেই প্রিহানের সঙ্গে চিপকে চিপকে আছে। বর তার, মানুষটার সঙ্গে থাকবে সে তা না, ওই মেয়েটা মিনি বিল্লির মতো হাত ধরে সঙ্গে সঙ্গে ঘুরছে। আর প্রিহান ও কিছু বলছে না কেন? এত মানুষজন আছে বিধায় মালা কিছু করতে পারছে না। কেন রে ভাই, তুই ওদিকে জানা, আমার স্বামীর সঙ্গে কেন থাকবি? সে কি তোর বর নাকি? বরটা তো আমার। সর সর, দূরে সর। এখান থেকেই সে হাত নাড়ছে আর বিড়বিড় করছে। কিন্তু আফসোস, ক চু ননির মতো হাত লম্বা করে হাত দিয়ে ঠেলে ফেলে দিতে পারল না। সে শুধু হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে রাগ নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায়। রাগে তার চোখ দিয়ে পানি পড়ছে। এই প্রথমবার তার এমন বিনা লং, কা, অ, বিনা আ, গু, নে, পা থেকে মাথা অবধি যা, লা করছে। এই আপু, তোমাকে কখন থেকে খুঁজছি। এখানে তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন? পুতুলের আগমনে মালার ধ্যান ভাঙে। সে একবার পুতুলের দিকে তাকিয়ে নিজের চোখ মুছে নেই। আরে আপু, তুমি কাঁদো কেন? ক চু ননি ধরেছে তাই কাঁদি। কি বলো আপু? ভয়ে ভয়ে বলল পুতুল। হ্যাঁ, সত্যি বলছি। তাহলে এখন উপায়? উপায় কিছু না। তুই কি আমাকে একটা ঝাড়ু এনে দিতে পারবি? আপু, আমি ঝাড়ু কোথায় পাবো? ওই যে রান্নাঘরে দেখছিস ওখানে ময়না আপু আছে, ওর কাছে গিয়ে চেয়ে নিয়ে আয়। আচ্ছা আপু। পুতুল সরে এলো ভীতু হয়ে। নিজের বোনের আগাগোড়া পরখ করে নিল সে। তার কাছেও তার বোনকে অদ্ভুত ঠেকল। কারণ তার বোন কখনোই তাকে তুমি ছাড়া তুই বলে না। আজকে, এখনই বা কেন বলল? বাসায় এত মেহমান এসেছে, যদি মেহমানের বেশ ধরে ক চু ননি এসে থাকে আর তার আপুকে টা ক করে থাকে, তাহলে তো ও না স। তার উপর তার আপু তো সুন্দরী মানুষ হতেই পারে ক চু ননি তার বোনের উপরই নি ত। সে ময়নার কাছে গিয়ে ঝাড়ু চেয়ে নিয়ে এলো। ময়না অদ্ভুত ভাবে পুতুলের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, এরপর ঝাড়ু দিল। মেহমান মানুষ মানাও করতে পারেনি সে। আপু ঝাড়ু। ওকে যা। ঝাড়ু নিতে নিতে বলল মালা। পুতুল ভয়ে দৌড়ে ময়নার কাছে গেল। আর বলল, ও ময়না আপু, শুনেন। কি হয়েছে ভাবির বোন? উফাফ, এভাবে বলতো হবে না। কিভাবে বলবো তাহলে? আমি তো তোমার নাম জানি না।
আমার নাম পুতুল। পুতুল বলেই ডাকবেন। আচ্ছা, কিছু বলবে? আর কিছু কি চাই? না না, কিছু চাই না আর। আমার মনে হচ্ছে আপুর উপরে ক চু ননি ভর করেছে। এর কি বলো? হ্যাঁ, ঠিকই বলছি। আপু স্বাভাবিক নেই। এই যে ঝাড়ুটা তো আপুই চাইল। এত এত মেহমান এসেছে, তার মধ্যে আপুর এই অস্বাভাবিক আচরণ কি মানা যায়? কিন্তু আমি তো জানি ক চুন্নিরা ঝাড় দেখে ভয় পাই। আরে বুঝতে পারছো না, ওই ক চু ননি ব্রিলিয়ান্ট অনেক। আগে থেকেই কায়দা করে ঝাড়ুটা নিজের কাছে রেখে দিল যাতে অন্য কেউ তাকে আর ভয় দেখাতে না পারে। তাহলে তুমি ঝাড়ুটা নিয়ে গিয়ে দিলে কেন? না দিলে যদি আমার ট কে দিত? হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। কিন্তু তুমি বুঝলে কি করে? আরে আপুই তো বলল তাকে ক চু ননি ধরেছে, তাই সে কাঁদছে। পুতুল সবকিছু বলল শুরু থেকেই। আচ্ছা চলো দেখি ভাবি কি করে। চলো আড়াল থেকে দেখি। মালা ফোঁসফাস করে নিঃশ্বাস নিচ্ছে। এই বুঝি দৌড় দিয়ে দিবে। 1, 2, 3 গুনল পুতুল। সত্যি সত্যিই মালা দৌড়ালো। এবং রে গেল প্রিহান আর জাকিয়ার দিকে। সবাই হা করে নতুন বউয়ের কাণ্ড দেখছে। মালা গিয়েই প্রিহানের হাত ধরে থাকা জাকিয়াকে পেছনে তে থাকলো। আকস্মিক আক্রমণে জাকিয়া তো ওমা গো বলে চেঁচাচ্ছে আর দৌড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত পারছে মালা ওকে ঝাড়ু রেই যাচ্ছে। জাকিয়া যেখানে যাচ্ছে মালাও সেখানে যাচ্ছে। সারা বাড়ির সবাই ওদের কাণ্ডে স্তম্ভিত হয়ে গেছে। এই ক চু ননি আমার জামাইয়ের রে চাপতে চাইছিস? তাকে রে নিতে চাইছিস? আমার জামাইয়ের হাত ধরা বের করে দিব। দাঁড়া বলছি। এর মধ্যে সুজানাও এসে পড়েছে মালার সামনে। হুট করেই সুজানা মালাকে রু হাতে ছুটতে দেখে ভেবে নিল ওকে তে চাইছে। জামাইকে রে নেওয়ার কথাটা শুনেছে ও। সে তো মালার জামাইকে রে নিয়েছে এক প্রকার। তাই সে ভেবেই নিল তাকেই বলেছে। সে দৌড়াতে লাগলো ভয়ে। মালা গ হিং সা প্রলুব্ধ হয়ে হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে দুজনকে রূপে টা করছে। শেষমেশ হাঁপিয়ে গিয়ে জাকিয়া সুজানা দুজনেই প্রিহানের পেছনে গিয়ে আশ্রয় নিল। আরও ঘুরবি আমার জামাইয়ের সাথে? হাত ধরে ঘুরিস? চিপকে চিপকে থাকিস? সুন্দর পুরুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? স্টপ ইট মালা। বাড়ি ভর্তি গেস্ট, এসব কি করছো তুমি? বলল প্রিহান। আপনি সরে দাঁড়ান প্রিহান। আজকে ওই ডাকিনীর একদিন কি আমার যতদিন লাগে। এই ডাইনি ক চুন্নি বের হো, আজকে দেখাবো মালার জামাইয়ের দিকে নজর দেওয়ার ফল কি হয়। প্রিহান চা আমাকে তোর মাথা খারাপ বউয়ের থেকে। এই কি তুই আমাকে মাথা খারাপ বললি? আবার আমার জামাইয়ের পেছনে লুকিয়েছিস? সাহস তো কম না। পেছনে হাত দিয়েই একটা রি দিল মালা। মালার মাথা ঠিক নেই এখন, প্রিহান বুঝতে পারল। হঠাৎ এমন শান্তশিষ্ট মেয়ে এমন উন্মাদ হলো কি করে? এই ডেঞ্জারাস মেয়েটা তো মনে হচ্ছে আমাকে ঝাড়ু রেই বের করে দিবে। বাঁচা প্রিহান। এই তোর হাত দে। ওই হাত দিয়ে ধরেছিলিস না আমার জামাইকে? ওই হাত আমি নে দিব আজ। না দিব না হাত। হাত দে বলছি। ওই হাত আমি আজ বই। না না প্রিহান বাঁচা। প্রিহান মালার হাত থেকে রুটা নিয়ে এক সাইডে ছুঁড়ে ফেলে মালাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। ততক্ষণে সুজানার মাথাটা খুলেছে। মানেটা কি এই মেয়েটা মানে মালা প্রিহানের বউ? এখানে না আসলে তো সে জানতেই পারত না। এতক্ষণ কি সে তবে এমনিতেই দৌড়ালো? মালা জাকিয়াকে তাড়া করছিল। সে স্বাভাবিক হয়ে অন্য জায়গায় চলে গেল। কিভাবে কি হলো প্রিহানের বাবার থেকে সব ঘটনা শুনবে বলে সে চলে গেল তার কাছে। আঙ্কেল, এসব কি হচ্ছে? জনাব ফারুক সাহেব হা করে দাঁড়িয়েছিলেন নতুন বউয়ের এরূপ দেখে। চমকে উঠে তিনি সরে দাঁড়ালেন। আরে আঙ্কেল, আমি সুজানা। ভয় পাবেন না। ওহ তুমি? হ্যাঁ, আপনি বলেছিলেন প্রিহান বিয়ে করেছে। আমার আসতে একটু লেট হয়েছে আর এসেই দেখি এসব কাণ্ড। এসব কি হচ্ছে? ওই মালা প্রিহানের বউ? হ্যাঁ, ওকেই তো বিয়ে করেছে প্রিহান। এত ভালো মেয়ে হঠাৎ এমন করলো কেন সেটাই তো বুঝতে পারছি না। ভাগ্যিস বাবা মা আর ওসি নেই এখানে। ঘরে পাঠিয়ে দিয়েছিলাম একটু আগে। থাকলে যে কি হতো। তাদের কথা বলার মধ্যেই ময়না আর পুতুল এলো। ময়না সাহস করে বলল, খালুজান নতুন ভাবির উপর ক চুন্নি না হলে নে ভর করছে। অনেকক্ষণ থেকেই নাকি অস্বাভাবিক আচরণ করছিল। আমরা তো আরো আগে দেখেছিলাম। হ্যাঁ, কি বলছিস তুই ময়না? এই দিন দুপুরে কোথা থেকে এলো? তা আর বলছি কি খালুজান। এই ভাবির বোন পুতুল সব বলল আর আমিও দেখেছি ফোসফাস করছিল কেমন। তোমাদের বাড়ি থাকতে কখনো এমন করেছে বৌমা?
না তো আঙ্কেল, আজই প্রথম, তাই তো এতটা অং ক র জানালো পুতুল। এই মেয়ে, এই আমাদের কি বোকা পেয়েছ? এখন গল্প সাজিয়ে নিজের বোনের দোষ ঢাকতে চাইছো, তাই না? হহুত ধুরন্ধর তো তোমরা, ফোঁস ফোঁস করে বলল সুজানা। সুজানা, চুপ করো তো, সবটা শুনতে হবে ভালো করে। সত্যিই যদি জিন ভূত ধরে থাকে তবে তো তাড়ানোর ব্যবস্থা করতে হবে। না হলে ভালো বৌমা আমার এমন করবে কেন? মালার শাশুড়ি মাঝখানে ঢুকে পড়ল। তিনি ইশারায় বুঝালেন, হ্যাঁ হ্যাঁ, জলদি বুজুর্গ হুজুর ডাকেন। বউকে জি ধরেছে। হ্যাঁ, এখন মানুষ শাক চুন্নিরই অভাব ছিল এখানে। ফারুক সাহেবের কথা শুনে মিসেস খোদেজা কটমট করে তাকালেন স্বামীর দিকে। গটগট করে হেঁটে চলে গেলেন তিনি। বউ রাগ করেছে বুঝতে পেরে ফারুক সাহেব ছুটলেন বউয়ের পিছু পিছু। বউয়ের রাগ আবার তার ভালো লাগে না। আরে শোনো, তোমাকে কচুন্নি বলিনি। যেটা বৌমার উপর ভর করেছে তাকে বলেছি। মিসেস খোদেজা আরও রেগে গেলেন। তার মানে ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বুঝানো হলো সে ননি আর সেই বৌমার উপর ভর করেছে। পুতুল, ময়না আর সুজানা হতবুদ্ধির মতো শুধুই তাকিয়ে রইল। কি হলো কিছুই তাদের মাথায় ঢুকল না। জাকিয়া ভয় পেয়ে তখনই চলে গেছে। আর এমুখো হবে না সে। এসব তুমি কি করছিলে মালা? তুমি নতুন বউ, সেটা কিভাবে ভুলে গেলে? সবাই তোমাকে নিয়ে কি ভাববে এখন? সবার মনোভাবটা কি হবে তোমার সম্পর্কে? আমি রাগ করলে মানুষ করে ফেলবো এরকম মনে হয়। রাগ নিয়ন্ত্রণের কৌশলগুলো রপ্ত করতে পারি না। এরকম শেইমলেস কাজ করার আগে আমার পরিবারের কথা মাথা এলো না একবারও? তোমার কাছে এটা একদমই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ এতটা সা রা গ বিরূপ কোথা থেকে উদয় হলো তোমার মাঝে? আমি তো জানতাম তুমি অত্যন্ত সহবত জানা মেয়ে, তোমার থেকে এটা আশা করিনি আমি। আর যাকে নিয়ে তুমি সে করছিলে সে আমার জাস্ট ফ্রেন্ড, আর সম্পর্কে আমার ফুপুর মেয়ে, আর কিছুই না। এক শ্বাসে কথাগুলো বলে শেষ করেই প্রিহান গটগট করে হেঁটে বেরিয়ে এলো। মালা এরপর সম্পূর্ণ চুপচাপ হয়ে গেল। সে কি করবে, রাগলে তার মাথা ঠিক থাকে না। সে এমনিতে ভীষণ শান্ত, সহজে রাগ জিনিসটা তার মাঝে আসে না। তার ব্যক্তিগত জিনিস বা খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে রেগে যায় সে। কিন্তু রাগলে সে সহজেই রাগটা কন্ট্রোল করতে পারে না। হিতাহিতজ্ঞান হারিয়ে, দিক বেদিক ভুলে বসে, সে এর জন্য ডক্টর দেখাবে বলে ঠিক করল। তবে প্রিহানের রাগ দেখে মনে মনে সে ভীষণ অনুতপ্ত হল। বাইরে এসে সবার সামনে ক্ষমা চেয়ে নিল। তার এই কাজের জন্য সে লজ্জিত। তার এরকম ভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। ভালোভাবে বুঝানোর পর সবাই কিছুটা ধাতস্থ হল। তবুও তার তখনকার করা ব্যবহারের জন্য অনেকেই বিষয়টা ভালোভাবে নিতে পারেনি। অনেকেই তাকে মাথা খারাপ বলে উপাধি দিল। মালা চুপচাপ সবটা শুনে মাথা নত করে থাকল। মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেলে মালার মা বাবা সবাই খেয়ে নিল। মালার মা বাবা বিষয়টির জন্য ভীষণ লজ্জিত। রাশেদা যাওয়ার আগে গম্ভীর কণ্ঠে বললেন, ভেবেছিলাম তোমার সঙ্গে আর কখনোই কথা বলবো না আমি। তোমার দ্বারা যে সংসার করাটা হবে না তা আমি আগেই বুঝেছিলাম। মান সম্মান আর রাখলে না। তোমার মতো বুদ্ধিমতী একজন মেয়ের কাছে এই কাজটা আনএক্সপেক্টেড ছিল। সরি আম্মু, জানি না তখন আমার কি হয়ে গেছিল। আপনারা তো আমার রাগ সম্পর্কে অবগত, তাই না? সে সব আমরা জানি, বাহিরের মানুষের কাছে সেটা অজানা। ভরা বাড়িতে সবার সামনে এ ধরনের আচরণ করতে তোমার বাধল না? তোমার নিজের সঙ্গে সঙ্গে লোকে আমাদেরকেও কথা শোনাতে ভুলছে না। মায়ের কথা শুনে মালা আবার মাথা নত করল। থাকো, আমরা এখনই বেরিয়ে যাব। আপনারা কি এখনই চলে যাচ্ছেন? কোন মুখ নিয়ে এখানে আর দাঁড়াবো? এখানে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো মুখটাই রাখলে না। মালার বাবা আনিস সাহাবে বললেন, আমার সত্যিই কোনো কথা বলার মুখ নেই আব্বু, আমার জন্য আপনাদের ফেস লস হলো। আমাকে আপনারা ক্ষমা করবেন। পুতুল অসহায় মুখ করে তাকিয়ে রইল। ভুল তারও ছিল। সে সময় যদি সে তার বোনকে এনে না দিত তবে বোধহয় এতটা অসম্মান হতে হতো না। সে কি করে বুঝবে আসল ঘটনাটা কি? যাই হোক, মালার পরিবারের সবাই চলে গেলেন। আর প্রশান্ত আরও অনেক আগেই চলে গেছিল। সে আধ ঘন্টা আগে ঘটে যাওয়া ব্যাপারে কিছুই জানে না। পার্লারে তাকে প্রয়োজন ছিল, কারণ মালা গত 3 দিন পার্লারে পাও রাখেনি। তাই সে মালাকে বলে আগেই বেরিয়ে গেছিল। রাতের বেলা সবাই খাবার খেতে বসেছে। মালা তখনও মাথা নত করেই সবাইকে খাবার সার্ভ করছে। দেখো মা মালা, যা হওয়ার তা হয়ে গেছে। আমরা সে সব ভুলে গেছি। তোমার এসব নিয়ে মাথা নত করে থাকার কোনো মানে নেই। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি সত্যিই খুব যে পরিস্থিতি সৃষ্টি করেছিলাম। রাগলে আমার অনেক সমস্যা হয়। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি সবার সামনে।
ইটস ওকে। এসব মাথা থেকে রে ফেলো তোমা। হ্যাঁ হ্যাঁ, মনে রেখে লাভ কি? শুনো নাথ বউ, তোমার দাদিও কিন্তু খুবই শুটে ছিল। আমার আশেপাশে কাউকেই ঘেঁষতে দিত না। এই যে রহমান সাহেব, আমি কখন কে সা করেছিলাম? সে কি কুলসুম? তোমার ফাহিমাকে মনে নেই? ওকে দেখলেই তো তুমি তেলে বেগুনে লে যেতে। ও তাহলে তুমি এখনো ওই ফাহিমাকে ভুলোনি? আহা, খালি কথা অন্য ভাবে নিয়ে যাও। ছেলের বউ, নাত বউ আছে। সবার সামনে কি সব বলো? আর তুমি যে আমাকে সবার সামনে শুটে বললে, তার বেলা হয়েছে। আমার ভুল হয়েছে। শান্ত হয়ে খাও এবার। তাও আমার মাথা খেও না বয়সে। সবাই মিটিমিটি হাসল তাদের বয়সে এমন ঝগড়া দেখে। মালার মন খারাপ কিছুটা কমলেও প্রিহানের ওভাবে বেরিয়ে যাওয়াটা তাকে ভাবাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেল। আর মালা চুপচাপ বসে রইল প্রিহানের আসার অপেক্ষায়। প্রিহান বাড়ি আসলো রাত 12টায়, এসেই দেখল ডাইনিং টেবিলে মাথা দিয়েই মালা ঘুমিয়ে গেছে। তখন ওই বিষয়টা নিয়ে মালার সঙ্গে খুব যে বিহেভ করে ফেলেছে। তার একটু খারাপ লাগলেও সেটা উড়িয়ে দিল। কারণ তখন সে না বকলে মালা শান্ত হতো না। সে দীর্ঘশ্বাস ফেলে ডাকল, মালা, এই মালা উঠো। রুমে গিয়ে ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, কে? আমি বলছিলাম যে রুমে না ঘুমিয়ে এখানে কেন ঘুমাচ্ছ? ওহ আপনি? আমি আরো ভাবলাম কে না কে। খেতে বসুন, আমি খাবার দিচ্ছি। আমি খাবো না। ফুপুদের বাসায় গেছিলাম, না খাইয়ে ছাড়েননি তিনি। মালার ভেতরটা চুরমার করে নিয়ে গেল মুহূর্তেই। চোখে জল এসে ভিড় করলেও চোখ ঝাপটে নিজেকে সামলে নিল। ছোট করে বলল, ওহ আচ্ছা, হ্যাঁ, আমি জাকিয়াকে সরি বলেছি তোমার হয়ে। ও আসলে তুমি একবার সরি বলে দিও। আচ্ছা, চলুন ঘরে যায়। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, কোনো রকমে বলে মালা। রোজকার মতো মালা স্বাভাবিকভাবে প্রিহানের হাতঘড়ি, কোট সব কিছু খুলে দিল মালা। প্রিহান ফ্রেশ হয়ে এসে দেখে মালা ঘুমিয়ে গেছে। সে আর তাকে ঘাটাতে চাইল না। সে জানে তার কথায় মালা কষ্ট পেয়েছে। কিন্তু তার কিছু করার নেই। সে মালাকে পেছনে থেকে মালাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এদিকে মালা ঘুমানোর ভান করে ঘাপটি মেরেছিল। প্রিহান শুধু তার হিংসাটাই দেখতে পেল। তার প্রতি পজেসিভনেসটা একবারও চোখে পড়ল না, অজান্তেই চোখ বেয়ে পানি পড়ল। হ্যাঁ, সে জানে আজকের বিষয়টা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু তাই বলে জাকিয়াকে মানাতে এই রাতেই ছুটে চলে গেছিল প্রিহান? এই বিষয়টা সে মানতে পারছিল না কিছুতেই। মালার বুকের ভেতরটা হুহু করে উঠল, না চাইতেও ভেতরটা কেমন শূন্য শূন্য অনুভব হলো তার। এটা কেমন অনুভূতি? সে তো প্রিহানকে ভালোবাসে না, তবে এসব কেন হচ্ছে? তার কেন সে হচ্ছিল যখন জাকিয়া প্রিহানের হাতটা ঝাপটে ধরেছিল? প্রিহান তার স্বামী বলেই, নাকি সে সত্যি একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে প্রিহানকে? সেদিন রাতের মতোই আবারও একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। মালা দেয়াল ঘেঁষে শুয়েছে আজকে। ওদের বেডটা দেয়ালের সঙ্গে লাগানো, খাটের পূর্ব পাশেই জানালা। আর তার পাটা পূর্ব দিক করা রয়েছে। বারান্দাটা দক্ষিণে। সেদিন দক্ষিণের জানালার কাছে শব্দ হলেও আজ ঠিক তার পায়ের কাছের পূর্ব দিকের জানালার কাছে শব্দ হচ্ছে। এটা খুবই স্বচ্ছ আর চিকচিক শব্দ, যা স্পষ্ট শুনতে পাচ্ছে। মালা তখনও গভীর ঘুমে যায়নি, আর সে সময়েই তার কানে এই শব্দটা এসেছে। হঠাৎ ওর মনে হলো সরু কিছু ওর পায়ের নিচে সুরসুরি দিচ্ছে। ভয়ে আঁতকে উঠল সে। হাত পা অবশ হয়ে এলো। সেই মুহূর্তে বিকট শব্দে ওর ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে ফোন নিয়ে দেখল সেই হুমকি দেওয়া নাম্বার থেকে কল আসছে। সে না চাইতেও ফোনটা রিসিভ করল। ফোন ধরতে এত সময় লাগে? জানালা থেকে তোমাকে ইঙ্গিত করা হচ্ছে। ও আমার লোক। মালা আস্তে করে উঠে বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলল, হোয়াট? তার মানে গতকাল রাতেও আপনার লোক ছিল? সেই লোকই ওই অদ্ভুত কাজ করেছে? এত কথা বলতে পারবো না। যে গর্দভটাকে পাঠিয়েছিলাম ওটা সঠিক জানালার কাছে না গিয়ে ভুল জায়গায় গেছিল। আর তাই আজকে আবার পাঠাতে হলো। কি চান এই রাত বিরেতে? কিছুই না, শুধু তোমার স্বামীর কাছে যে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো আছে সেগুলো চাই। ইম্পসিবল, আমি ওগুলো কিছুতেই দিতে পারবো না। না পারলে সমস্যা নেই, আমরা দ্বিতীয় অপশন বেছে নিচ্ছি। আমার লোক যেহেতু ঠিক তোমার রুমের বাইরে যেতে পেরেছে, সেহেতু ঐশীর রুমের বাইরে গিয়ে জানালা দিয়ে ওকে বাইরেও নিয়ে আসতে পারবে। এই খবরদার ঐশীর দিকে হাত বাড়াবেন না। তাহলে আমার কথা তো তোমাকে শুনতেই হবে। না শুনলে যেটা বললাম সেটাই করব। শুধু একটা কল, সব বদলে যাবে। আর হ্যাঁ, প্রিহানকে জানানোর চেষ্টাও করো না। মহা ধুরন্ধর স্বামী তোমার, সে কোন সময় কোন গতিবিধিতে চলে বলা দুষ্কর। এখন ফাইলটা হাতে না পেলে তোমার স্বামী কালি করতে প্রেজেন্ট করবে সেগুলো।
আর আমি চাই ওগুলো যেন কোর্ট অবধি না যায়। আমার ফাইলটা চাইই চাই। আর যদি তুমি না দাও তাহলে আরো অনেক কিছু হতে পারে। আমি দিচ্ছি। দাঁত কিরমির করে বলল মালা। মালা জলদি গিয়ে রুমের আলমারিটা খুলল। কোনো রকম শব্দ করল না। প্রিহানের ঘুম ভারী এটা সে প্রথম রাতেই বুঝতে পেরেছে। এত সহজে তার ঘুম ভাঙবে না। ফাইলগুলো বের করার পর তার মাথায় অন্য কিছু খেলে গেল। সে ফাইল খুলে আসল ফাইলটা একটা সেফ জায়গায় রেখে দিল। আর একটা খাতা থেকে কিছু সাদা পাতা আর কিছু লিখিত পাতা উপরে দিয়ে আড়াআড়ি ভাবে বেঁধে দিল, এবং সেগুলো ফাইলের মধ্যে রাখল। লোকগুলো এই নকল কাগজগুলো নিয়ে বেরিয়ে গেলে দেখলেও সমস্যা নেই। কারণ লোকগুলো এত টাইট সিকিউরিটির মধ্যে এখানে দ্বিতীয়বার আসার সাহস করবে না। আর যেহেতু লোকটা বলল, কাল প্রিহান কোর্টে ফাইলগুলো প্রেজেন্ট করবে সেহেতু ভয় নেই। সে কাগজগুলো ফাইলে ভরে সেটা নিয়ে আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে নিঃশব্দে জানালা খুলল। ফ্ল্যাশ লাইট অন করতে মালার চোখে পড়ল একটা কালো মোষের মতো লোক স্টিলের মইয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সে চট করে একটা ছবি তুলে নিল। লোকটা ফ্ল্যাশিং দেওয়াতে চোখ মুখ কুঁচকে আবার তাকালো। বুঝতে পারল না এটা ফ্ল্যাশ লাইট নাকি ক্যামেরার লাইট। মালা জলদি করে ফাইলটা দিয়ে জানালা লাগিয়ে দিল। আবার তার কাছে কল এলো। যথারীতি রিসিভ করে বলল, আপনার কথা মতো ফাইলটা দিয়ে দিয়েছি। এখন যেন আর আমাকে কল না করা হয়। আর আপনি আপনার কথা রাখবেন। ঐশীর কোনো ক্ষতি করবেন না। এত সহজে কি তোমাকে ছাড়া যাবে? আরও অনেক কাজ আছে যেগুলো করতে তোমাকেই লাগবে। এই বেশি বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, ঐশীর ক্ষতি করার কথা দ্বিতীয়বার ভাববেন না। এই শরত মেলা ফ্যাচ ফ্যাচ করো না। কল কেটে গেল। মালা হতাশ হয়ে কিছু একটা ভাবল। ইতিমধ্যে মালা বুঝতে পারল লোকগুলো চাই না প্রিহান তাকে কোনোভাবেই সন্দেহ করুক। তাই তো তাকে বাইরে কোথাও না ডেকে নিজেদের লোকজনকে এই রিস্কের মধ্যে ঠেলে দিচ্ছে। তার মানে মালাকে তারা আবার কাজে লাগাতে চাই। সে জন্যই এত তাড়াতাড়ি মালাকে নিয়ে প্রিহানের মনে সন্দেহের বীজ বপন করতে দিতে চাইছে না। আর এই সুযোগটাই মালাকে কাজে লাগাতে হবে। মালা কন্ট্যাক্ট লিস্ট ঘেঁটে একজনের নাম্বার খুঁজে বের করল। ডায়াল করতেই মুহূর্তেই রিসিভ হলো। মালা লোকটাকে হ্যালো বলার সুযোগও দিল না। সে তীব্র শীতল কণ্ঠে বলল, কোথায় থাকেন যে কল দিলে পাওয়া যায় না? একবার কল ধরলে 4-5 দিন হাওয়া। মনে রাখবেন এরপর থেকে আমি যখন কল করব সাথে সাথে উঠানো চাই। আমি একটা নাম্বার, একটা ছবি, সাথে একটা ভয়েস পাঠাচ্ছি। নাম্বার থেকে সকল তথ্য আমার চাই আর ভয়েসটা সেটা চেক করে বলুন এটা আসল ভয়েস নাকি নকল। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে একটা অনেক বড় গ্যাং রয়েছে। তাদের প্রত্যেকটা ব্যক্তির খোঁজ আমি 2 দিনের মধ্যে চাই। অ্যাট এনি কষ্ট। ওকে ডিয়ার। ছোট করে উত্তর এলো অপর প্রান্ত থেকে। কথোপকথন শেষ হলো এখানেই। সে আস্তে আস্তে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। একবার ঘুমন্ত প্রিহানকে পরখ করে নিল সে। হঠাৎই মনে হলো তার প্রচণ্ড খিদে পেয়েছে। সে যে রাতে না খেয়ে আছে এটা তারই ফল। কিন্তু সে ঠিক করেছে প্রিহান নিজে খেতে না বললে, আর নিজের হাতে না খাইয়ে দিলে পানিও খাবে না। তার জেদ উঠে আছে কোনো একটা কারণে। হয়তো কারণটা সে জানে আবার জানে না। সকালে ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে প্রিহান বেরিয়ে গেল। আজকে 3-4 বছর আগের কেসটার প্রথম হেয়ারিং। একটাও কেস আনসলভড নেই প্রিহানের 3 বছরের উকালতির ক্যারিয়ারে। অথচ তার মনে হচ্ছে জীবনে প্রথম কোনো কেস সে হারবে। অবশ্য সে তো সবে 3 বছর থেকেই উকালতি করছে। মাত্র 13 আপসে। অথচ এত কম বয়সে কত জটিল কেস সে লড়েছে এবং জিতেওছে। এই কেসটার মতো জটিল কোনো কেসই লাগেনি তার কাছে। সে ভেতরে নার্ভাস থাকলেও ফেস নর্মাল রাখার চেষ্টা করল। তার বিপক্ষে যে লয়ার কেস লড়ছেন সেও খুব দক্ষ এটা প্রিহান খুবই ভালোভাবে খোঁজ নিয়েছে। তবে প্রিহানের কাছে যা কিছু প্রুফ রয়েছে তা দিয়ে কেসটা শর্ট আউট করতে পারবে। কেস অনেকটাই তার ফরে থাকবে এটা নিশ্চিত প্রিহান। প্রিহান তাড়াহুড়োতে মালা খেয়েছে কিনা জিজ্ঞেস করতে ভুলে গেছে। এদিকে মালার অভিমানের পারদ সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। মালা ঘরে গিয়ে হ্যান্ড ব্যাগ নিয়ে বেরোতে যাবে তখনই তাকে টেনে ধরলেন খোদেজা। তিনি ইশারায় বললেন, খেয়ে যাও মা, তুমি তো সকালে কিছু খাওনি। দুঃখিত মা, আমি এখন খেতে পারছি না। আমার বেরোনোটা খুবই জরুরি। আমায় ক্ষমা করবেন আপনার কথা না শোনার জন্য। সে আর কিছু না বলে বেরিয়ে এলো বাড়ি থেকে। দূরে নির্জন একটা স্থানে গিয়ে তার নতুন একটা সিম ইউজ করে কাল রাতের উঠানো ছবিটি প্রিহানকে অ্যাপে পাঠিয়ে দিল। আর লিখল, আজকে আপনার কেস লড়তে এই ছবিটি ভীষণভাবে কাজে আসবে। কেসটা আরও এগিয়ে থাকবে আজকে আশা রাখছি। বি স্ট্রং ম্যান, বি স্ট্রং। টেক্সট করেই সিমটা খুলে সঙ্গে সঙ্গে ভেঙে দুটো ভাগ করে ফেলে দিল মালা। সামনাসামনি না হোক আড়াল থেকে তো সে প্রিহানকে সাহায্য করতেই পারে।
প্রিহান হয়তো জানেও না যে তার বিরুদ্ধে আড়াল থেকে কত রকমের কনস্পিরেসি চলছে। এভাবে সে কিছুতেই প্রিহানকে হারতে দিতে পারে না। যেভাবেই হোক এর রহস্য ভেদ করে প্রিহানকে তার সাহায্য করতেই হবে।